পার্সোনালি আমাকে যদি কেউ বলে যে উইদাউট শুট এখানে তোমাকে থাকতে হবে এন্ড তোমাকে আমি পার ডে কিছু মানে ক্যাশ দিচ্ছি, তোমার পিচ্ছি পিচ্ছি যে এতিম বেবিগুলো ওদের সাথেও এত একদম ঘুরে টুরে সব শেষ করে ফেলি। ইন্ডাস্ট্রিতে কখনো কুপ্রস্তাবের শিকার হয়েছে? হ্যাঁ। কার কাছ থেকে? ভাইরাল কিছু কাজকর্মের জন্য সামনে আছে এবং কিছু সিন্ডিকেটের জন্য কাজ পাচ্ছে। লুকোচুরির মধ্যেই আমার কাজটা করতে হয়েছিল বিকজ বাসায় এটা প্রথমে বলতে পারি নাই। ও মাই গড, আমার চোখে পানি চলে আসছিল। আইসল্যান্ড গিয়েছি, এটা আমার জন্য একটা এক্সপেরিয়েন্স ছিল। আইসল্যান্ড সেখানে পুরো তো ডিফারেন্ট একটা মানে এন্ড আইসের টুকরোগুলো চারপাশে খুবই পানির উপরে ভাসে। খুব খুব ভালো। আইসল্যান্ডে কেমন খরচ হয়েছিল? একটা সং শুট ছিল সেখানে আমার প্রোডাকশনের বিজলির, সো অনেক ওইটা খুব এক্সপেন্সিভ একটা জায়গা। বাট আমার মনে হয় পার্সোনালি আমাকে যদি কেউ বলে যে উইদাউট শুট এখানে তোমাকে থাকতে হবে অ্যান্ড তোমাকে আমি পার ডে কিছু মানে ক্যাশ দিচ্ছি, তোমার কিছু করতে হবে না, বাট আমি থাকতে পারবো না। পারবেন? মানে এত লোকজন কম, এত মানে মনে হয় যেন কিচ্ছু নাই, কেউ নেই, বাট নেচার নাইস। নেচারটা এত বিউটিফুল, মানে ঘোরার জন্য বেস্ট প্লেস। মালটা আর একটা সুন্দর জায়গা, ইটালির পাশে একটা দ্বীপ, খুব সুন্দর, চারপাশে ব্লু ওয়াটার, এত মানে ওখানে একটু থাকলেই না মনটা রিফ্রেশিং হয়ে যাবে, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। একজন মানুষ, রাইট, আই লাভ ওয়াটার। তো এবার একটু আপনার এই সুন্দর লাইফস্টাইল নিয়ে কথা বলি। আপনার লাইফস্টাইল যে কোনো মানুষের আসলে দেখলেই মনে হবে ইস যেন ছবির মতো। তো এত বিলাসী জীবনযাপনের পেছনের কারণটা আসলে জানতে চাই। শুনে আমি খুব নর্মাল লাইফও লিড করি, আবার আমার কিছু যেগুলো শখের বিষয় আছে ওগুলো আমি প্রেফার করি যে ওটা আমি ফুলফিল করবো, কারণ লাইফ তো একটা। আর বিলাসবহুল বলতে আসলে আমি নর্মালি এরকম করেই বড় হয়েছি ফিল্মে আসার আগেও, যে খুব বেশি যে আমার মানে চেঞ্জ আসছে সেটা না। হ্যাঁ, কিছু ম্যাচুরিটি আসতে কিছু মানে চয়েসটা চেঞ্জ হয়, আদারওয়াইজ অনেক বেশি বিলাসবহুল জীবন তো আমি মানে লিড করি না। মেয়েদের আছে না যে শপিংটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা, আসলে অনেক কিছুর মধ্যেও, অনেক ক্রাইসিসের মধ্যেও খুব এক্সপেন্সিভ কিছু কিনে রাখবে, যে তারপর কি হবে আসলে এটা মানে ভাববার মতো ইয়ে থাকে না। কিছু জিনিস এরকম থাকে আসলে, প্রত্যেকটা মেয়ের এটা বোঝার আসলে ক্ষমতা আছে, এটা আমার এতটা এক্সপ্লেইন করতে হবে না। আমিও জানি না যে যখন আম্মা দেশে থাকে না যে আল্লাহ কি করছে, আচ্ছা ঠিক আছে এটা এত ভালো লাগছে এটা একটু নিয়ে নেই। বা আবার অনেক সময় কি হয় ওই যে পিচ্ছি যে এতিম বেবিগুলো ওদের সাথেও এত একদম ঘুরে টুরে সব শেষ করে ফেলি, তারপর আম্মা বলে কি করলা তুমি এই মাসে কি করলা। সো এরকমই। আচ্ছা, একটু ইন্ডাস্ট্রি নিয়ে জানতে চাই। ইন্ডাস্ট্রিতে কখনো কুপ্রস্তাবের শিকার হয়েছে? হ্যাঁ। কার কাছ থেকে সেটা তো আসলে আমি এত জিনিসটা আমি এত মনে রাখি না, বাট 2-4 জনের কাছ থেকে তো অবশ্যই পেয়েছি। বাট আফটার সাম টাইম আমি যখন আমার মতো করে স্ট্রেইট ওয়েতে কাজ করেছি এবং খুব হার্ডওয়ার্কের সঙ্গে কাজ করেছি এবং অডিয়েন্সের যে ভালোবাসা পেয়েছি, সো আমাকে আসলে ওই দিকটায় ওইভাবে মুভ করতে হয়নি বা ওইটা নিয়ে খুব বসে থাকতে হয়নি। ওইটা নিয়ে দীর্ঘদিন ধরে বড় পর্দায় আপনাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, 1 বছর হয়ে গেছে। লাস্ট ঈদে ছিল। এই শব্দের সাথে কি জড়িত আছে মানে সিন্ডিকেট? অফ কোর্স। একটু জানতে পারবো কি হচ্ছে? সিন্ডিকেট তো আসলে সব জায়গায় মানে এই ওয়ার্ডটা খুবই পরিচিত, অ্যান্ড আমার মনে হয় যে 2010 থেকে আই স্টার্টেড মাই ক্যারিয়ার। সো সার্চ ছিল আমার প্রথম, দেন 2 বছর গ্যাপে দেহরক্ষী। ওইটার পর থেকে আমার আর কিছু ওইভাবে মনে নেই, কারণ দিনরাত শ্যুট করেছি। প্রত্যেকটা ঈদে অলমোস্ট 4-5 বছর 6 বছর ঈদের ছবি থাকতো। দেন 2019 পর্যন্ত ঈদের ছবি ছিল। লাস্ট ছবি ছিল বেপরোয়া নোলক। দেন কোভিড আসলো, কোভিডের ইমিডিয়েট আগে আমার বাবা মারা গেল, সো ওইটা আমার জন্য খুব হার্ট ব্রেকিং ছিল। ওইটা একটা লম্বা গ্যাপ হয়ে গেছিলো। তো আবার আমি কাজ করছি, কিন্তু এই যে কিছু খারাপ লাগে কি যে সিন্ডিকেটের বিষয়টা, মানে যারা ডিজার্ভিং, অ্যান্ড আমি সবসময় প্রেফার করি যে আমি স্ক্রিন টেস্ট দেবো, যে ক্যারেক্টারটা আমি প্লে করব বা যে কোনো ছবিতে যদি আমাকে বলে যে আমি ববি, আমি কিছুটা তো পরিচিত, এখনো স্ক্রিন টেস্ট দিতে আমার ভালো লাগবে, অ্যান্ড আমার এটা মনে হবে আমার সার্চ আমি স্ক্রিন টেস্ট দিয়েছি, দেহরক্ষীতে দিয়েছি, তারপর দেহরক্ষীটা রিলিজের পরে অনেকগুলো ছবি সাইন করেছি, বাট আমার এটা পছন্দ যে আমার স্ক্রিন টেস্ট দিয়ে কাজ করাটা। সো তখন কি হয় যে ওকে আমি আমার যোগ্যতায় কাজটা করছি, প্রমাণ করার বিষয়টা থাকে এবং
কেউ বলতে পারবে না যে ও আচ্ছা ও তো আমার জন্য কাজটা করলো বা এটার জন্য এটা হলো, বা অডিয়েন্স পছন্দ করে না বাট স্টিল কিছু ভাইরাল কিছু কাজকর্মের জন্য সামনে আছে এবং কিছু সিন্ডিকেটের জন্য কাজ পাচ্ছে। এই কথাগুলো আমি যতটুকুই কাজ করি বা যতটুকু করেছি, আমি এতটুকু জায়গাও যদি পেয়েছি সেটা আমার যোগ্যতায় পেয়েছি, আল্লাহর রহমতে এবং সবার ভালোবাসায়। এই কথাটা আমি বলতে পারি। সো এটাতে আই এম প্রাউড অফ দ্যাট। আসলেও তাই। আপনার প্রথম সিনেমার কথা চলে যায়, প্রথম সিনেমা, প্রথম অনুভূতি, প্রথম ভালোবাসা, ভালো লাগা, যেন মনে হয় একদম টিনেজ বয়সে প্রেমের চেয়েও মধুর। একদম একদম একদম। কেমন ছিল সেই সময়টুকুতে, কিভাবে কি হলো সবকিছু? আমার একদম মনে হচ্ছে যে সেদিনের কথা, আর মনে হয় যেন আমার অনেক কাজ করা বাকি এখনো, এবং লুকোচুরির মধ্যেই আমার কাজটা করতে হয়েছিল বিকজ কিছু টিভিসি করছিলাম, একটা দুইটা নাটক করেছি, তারপর তো আমার মা বলছে না আর কিছু করা যাবে না, শখের বশে করেছো, দ্যাটস ইট, ফাইনাল, আর কিছু করতে পারবা না, গো টু অস্ট্রেলিয়া অ্যান্ড ওখানে লেখাপড়া করো। তো সার্চের আমার কলটা এসেছিল ইফতেখার চৌধুরী থেকে, উনি ছিলেন ডিরেক্টর। তো একটা টিভিসি দেখে উনি আমাকে কল করেছিলেন। তো তারপর আমার হাইট অ্যান্ড ওইটা একটা অ্যাকশনধর্মী ফিল্ম ছিল, স্পাই ক্যারেক্টার ছিল আমার। তো ওইখানে স্ক্রিন টেস্ট দিয়েই কিন্তু আমি সিলেক্টেড হয়েছিলাম। তো বাসায় এটা প্রথমে বলতে পারি নাই, যখন আগে টুকিটাকি শ্যুট করতাম লুকিয়ে স্যারের বাসার কথা বলে যে পড়তে যাচ্ছি বা ফ্রেন্ডের সঙ্গে আছি, একটু শপিং করছি, বাট ফিল্মটা তো আসলে অনেক বড় একটা ক্যানভাস, এটা তো লুকোচুরি করে হয় না, অনেক সময়ের ব্যাপার অ্যান্ড অনেক প্র্যাকটিসের ব্যাপার। বড় স্ক্রিনে নিজেকে দেখা, আমার এখনো মনে আছে সার্চের সময় আমি যখন নিজেকে দেখেছি বড় স্ক্রিনে, ও মাই গড, আমার চোখে পানি চলে আসছিল। এটা পুরো ট্রু একটা কথা, এবং খুব স্বাভাবিক। আমার মনে হয় এটার যে ফিলিং, এই ফিলিংটার সাথে কোনো কিছু কম্পারেবল না। আমি আস্থা রাখি পাওয়ার লেজারের ওপর, আর এই পাওয়ার লেজার ব্র্যান্ডের একমাত্র সোল ডিস্ট্রিবিউটর সাবু শপ লিমিটেড। তাই এখনই ভিজিট করুন সাবু শপে।